বাংলাদেশের ঋতুচক্র একটা সময় ছিল নিরবিচ্ছিন্নতা এক অপূর্ব স্বর। সেই ঋতুচক্র আজ এক অদ্ভুত বিশৃঙ্খলার শিকার। ঋতুচক্রের বিপর্যয় পেছনে সবচেয়ে বড় কারণ হলো জলবায়ু পরিবর্তন। বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে, সেই সঙ্গে দেশে আবহাওয়া স্বাভাবিক গতিবিধি একদম পাল্টে যাচ্ছে। তীব্র তাপদাহ, অনিয়মিত বর্ষণ অথবা বৃষ্টির একটানা বিরতি, এইসব এখন যেন জনজীবনকে এক নতুন আকারে সাজাচ্ছে। বাংলাদেশের ঋতুর পালাবদল প্রাকৃতিক ছন্দে ঘটে আসছে যুগ যুগান্ত ধরে। গ্রীষ্মের পর বর্ষা, শরৎ, তারপর হেমন্ত, শীত, বসন্ত, এইসব ছিল ঋতুর নৃত্য। কিন্তু আজকের দিনে জলবায়ু পরিবর্তনের কারণে সে চিরন্তন ছন্দ একেবারে বিঘ্ন হচ্ছে। এই যে তার জলজান্ত প্রমাণ হলো, গ্রীষ্মের পর বর্ষার আগমন হয়েছে ঠিকই, কিন্তু বর্ষা ঋতু রানী তার সম্পূর্ণ গুণ দেখাতেই পারল না। তার আগে শীতকাল এসে হাজির। বর্ষার পরে প্রকৃতিতে হঠাৎ করে শরৎ হেমন্তর বদলে শীত এসে আনা দিয়েছে। এতে শরতের স্নিগ্ধতা আর হেমন্তর মিষ্টি হাওয়া যেন হারিয়ে যাচ্ছে দিনকে দিন। বিলুপ্ত হচ্ছে প্রকৃতির রঙিন পটভূমি। সকাল 10:20 কৃষ্ণপুর গ্রামের চারপাশ এখনো কুয়াশার স্নিগ্ধ চাদরে মোড়ানো। এই প্রশান্তির সকালে এত বেলা অবধি আনিসা এখনো কম্পিউটার মুড়িয়ে সজ্জা আচ্ছন্ন। আরান একটা লম্বা শাওয়ার নিয়ে লাইট ব্লু শার্টের ফুল স্লিভ হাতা গোটাতে গোটাতে ওয়াশরুম থেকে বেরিয়ে ওয়াল মিররের সামনে গিয়ে দাঁড়ালো। ভসভস আওয়াজে হেয়ার ড্রায়ার দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে ভেজা চুলগুলো শুকানোর সময় ও নজর বিঁধল দর্পণে ভেসে ওঠা ঘুমের রাজ্যে আবিষ্ট এক পরীর প্রতিচ্ছবিতে। সুখানিটা কুঞ্চিত ওয়াল ক্লকের দিকে তাকালো, যেখানে স্পষ্ট ঘড়ির কাঁটা 10টার ঘরে টিকটিক করছে। আর নিজের সঙ্গে পিপিড়ালো। এমন করে ঘুমাচ্ছে যেন কাল সারা রাত মহারানীকে আমি ঘুমাতে দিইনি। ইলেকট্রনিক্স যন্ত্রটি বন্ধ করলো, সঙ্গে সঙ্গে ভসভস আওয়াজটাও ধীরে ধীরে মিলিয়ে গেল মুহূর্তের জন্য। মিনিট খানেক আরান নিচের ঠোঁট কামড়ে অগাধ চিন্তনে নিমগ্ন হলো। অন্তরন্ত সিল্কি চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বাঁকা হেসে এগিয়ে গেল মাস্টারপিস বেডের দিকে। বেডের পাশে অবস্থিত সেন্টার টেবিল থেকে টৈচম্বুর পানির গ্লাসটা নিয়ে গ্লাসের মধ্যে থাকা পানি সোজা ছুঁড়ে মারল আনিসার মুখ বরাবর। আকস্মাৎ ঠান্ডা পানির ছাপটা মুখে পড়তে ঘুম ভাঙলো আনিসার। হুড়মুড়ি অস্পষ্ট স্বরে চিৎকার দিয়ে আছড়া হয়ে বসলো ও। আনিসা বিস্ময় আবেগে অভিভূত হয়ে চারপাশে তাকালো। মিনিট খানেক সময় পর পুরো দস্তর বিষয়টা বুঝতে পারল। মুখভঙ্গি এখন এমন যেন খানিক আগে ঘটনাটা ওর বিশ্বাস করতে মনের মধ্যে চলছে গভীর এক অন্তদ্বন্দ্ব। সহসা এমন একটা ঘটনার সম্মুখীন হওয়া অস্বাভাবিক উত্তেজনা, নিঃশ্বাসের তীব্রতা বেড়ে গেল আনিসার। পরনে ফিনফিনে পাতলা সাদা জামাটা পানির ছিটে ভিজে বুকের ত্বকের সাথে লেপ্টে একাকার। ভেজা কাপড়ের আড়াল থেকে দেহের মসৃণ শুভ্র আভা ফুটে উঠেছে সাদা চামড়া স্পষ্ট। আর তীক্ষ্ণ নজর থেকে এড়ানা এই দৃশ্য। পুরুষত্বের লোভের বসে সাদা জামা ছাপিয়ে ভাসমান সেই নারী দেহের ভাঁজগুলো সূক্ষ্ম দৃষ্টিতে একবার পর করে চটজলদি খাড় ঘুরিয়ে উষ্ণ নিঃশ্বাস ছাড়ল। এই হালকা শীতের মৌসুমে ঠান্ডা পানির আকস্মিক সংস্পর্শে শীতলতায় কাঁপতে থাকা আনিসা দুহাত আড়াআড়ি করে জড়িয়ে নিজের শরীরকে উষ্ণ করার পঞ্জপসম করল। এতে শীত কমলে না, উল্টো শীতল হাওয়ায় আরো বাড়ল বইকে। আনিসার এহেন বিপন্নতা আয়নের কাছে বেশ হাস্যরতে ঠেকল। কুঁজো হয়ে বসে থাকা আনিসার পানে কটাক্ষ দৃষ্টিতে চেয়ে ব্যঙ্গ করে বলল, ও শিট, এক্স্যাক্টলি ইটস মাই মিস্টেক। ভুলবশত পানি পড়ে গেছে, তাও ঠিক তোমার মুখ বরাবর। আরে তার ছিলে সুরে ভরা মন্তব্য আনিসার চোখ ভিজে এলো। নিজে পানি ছুঁড়ে মেরে নিজে আবার সান্ত্বনা দিচ্ছে। তড়া করে মাথায় রাগ চড়ে বসলো। কি যেন মনে করে আচমকা হেসে ফেললো নিজেও। এহেন কাণ্ডে আরনের মুখাভাবের আংশিক পরিবর্তন দেখা গেল। মুখে উপহাসের বদলে ফুটে উঠল এক নিঃসঙ্গিত কৌতূহল। আনিসার আচমকা তৎপরতা জানতে উদ্বিগ্ন হয়ে উঠল আরান। আরানের সম্পূর্ণ দৃষ্টি উপেক্ষা করে আনিসা চোয়াল শক্ত করে বলল, তোমার কি মনে হয় আরান আমার ঘটে বুদ্ধি নেই? তুমি বললে আর আমি বিশ্বাস করে নিব? আনিসার কণ্ঠে দৃঢ়তা আর মুখের অবিচল অভিব্যক্তি আরানের সমস্ত উপাস মুছে দেওয়ার বৃথা চেষ্টা করলো, কিন্তু এতে আরানের বিন্দুমাত্র অনুশোচনা বোধ অনুভব হলো না। তোমাকে আমি একবারও বলেছি বিশ্বাস করতে। কথাটা বলে আরান ক্লোজেট থেকে নেভি ব্লু ব্লেজার আর বের করে মিররের সামনে গিয়ে দাঁড়ালো। ওর এই উদাসীন ভঙ্গিমা দেখে আনিসার মনের ভেতর ক্রোধ এমনভাবে দাউ দাউ করে জ্বলে উঠলো যেন কেউ মখমলের
মতো কোমল অনুভূতির উপর দাবানল ছড়িয়ে দিয়েছে রোষে আনিশা কটাক্ষ কাট গলায় বলে উঠল। এসব কি ধরনের অসভ্যতা আরান? আনিসার ক্ষিপ্রতা আরানের পাথর সমতুল্য হৃদয় অবধি পৌঁছাতে সক্ষম হলো না। নিশ্চিন্তে নির্বিঘ্নে নিজ কর্ম সম্পাদনে অথচ ব্লেজার গায়ে জড়াতে মিররে ভেসে ওঠা আনিসার প্রতিবিম্বের দিকে তাকিয়ে স্রেফ বলে, সেটাই যেটা তুমি দেখতে পাচ্ছ। পানি ছোড়ার ফলে কমফোর্টার খানিকটা ভিজে গেছে, যা দেখে আড়ালে দীর্ঘশ্বাস পেল আনিসা। কমফোর্টার সর্বাংশে গা থেকে সরিয়ে নিজেকে উন্মুক্ত করে পা দুলিয়ে বসলো খাটে। প্যারা কথা বন্ধ করো, পারছি না আমি আর এসব নিতে। আমার বুক জ্বলে খাক হয়ে যাচ্ছে, এখানটায় ব্যথা হচ্ছে। শেষের কথাটা বুকের বাম পাশটায় হাত দিয়ে অসহায় কণ্ঠে বলে আনিসা। শক্ত কণ্ঠ অথচ প্রতিটা শব্দে লুকায়িত অন্তর্নিহিত বেদনা, সুপ্ত অনুভূতির ক্লেশ। মনোহর নেত্র যুগল বেয়ে গড়িয়ে পড়ল বাড়ি ধারা, অন্তর্দহনে খাড় হয়ে যাচ্ছে বক্ষ পিঞ্জর। বিধিপাম আরান এবারও নিরুত্তর ভাবলেশীন, মুখে অনুভূতির ছিটে ফোটা দেখা গেল। অতল হৃদয় চারিপাশে দুর্বেদ্য প্রাচীরটা ডিঙিয়ে অন্তরে পৌঁছতে পারল না প্রিয়তমার আহাজারি। রক্তজবা ফুলের মতো লালিমা চড়ানো নিষ্পাপ মেয়েটার অশ্রুকণা নামক ভালোবাসার চিহ্নগুলোতে মানতে নারাজ স্বয়ং আরান নিচেই। আরানের পৈশাচিক মস্তিষ্ক সেই অনুভূতিগুলোকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করলে এই যাত্রায়। ব্লেজারটা গায়ে জড়ানোর শেষে দর্পণে ভাসমান আনিসার প্রতিবিম্বের দিকে একইভাবে চেয়ে নির্বিকার গলায় বলল। সোজা হিসাব, পেইন হলে মেডিসিন নাও। আরানের কথার পাচ্ছে আনিসার ম্লান কঞ্চে বলল, তুমি এমন মানুষ যার কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না, পানি কেন ছুঁড়ে মেরেছো? আরান ঘাড় ঘুরল, অতঃপর ভ্রু উঁচিয়ে বলল। ইচ্ছে হয়েছে তাই। আনিসা ব্যথাতুর হেসে বাহাবা দিয়ে বলে, বাহ, তোমার ইচ্ছে হলো আর পানি ছুঁড়ে মারলে। আরান হাতে ঘড়ি পরা রাজবাড়ি আওয়াজে বলে। অযথা তর্ক না করে ফ্রেশ হতে যাও, কটা বাজে খেয়াল আছে? আরানের কথায় ধ্যান ভাঙলো আনিসার। এতক্ষণ ধরে ভুলে গিয়েছিল সে এখন শ্বশুরবাড়িতে, ওর যেকাল বিয়ে হয়েছে এটা মাথা থেকে একেবারে বের হয়ে গিয়েছিল। মা বলেছিল লক্ষ্মী মেয়ের মতো থাকতে, কিন্তু প্রথম দিনে এত দেরি করে ঘুম থেকে উঠল। এইসব দীর্ঘ মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে আনিসার শরীরের প্রতিটি রন্ধ্রে আতঙ্কের শীতস্রোত বয়ে গেল। আনিসার আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ক্ষণিকের জন্য চমকালো, তাকালো আরানের পানে। কিভাবে আরান অনায়াসে ওর মনের গহীনের না বলা ভাষাগুলো বুঝে গেল। ভাবনাতে এই বিষয়টা চরণ স্থাপন করতে বিষম খেলো আনিসা, তবু বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুহূর্তেই বিহ্বলতা কাটিয়ে নিজেকে স্থির করে আহত পায় উঠে দাঁড়ালো। জখমপ্রাপ্ত স্থানে ভর দিয়ে দাঁড়ানোর যন্ত্রণার তীক্ষ্ণ ছোঁয়ায় মুখায়বকে বিকৃত করলো কোনো ব্যথাতুর শব্দ সেই বেদনায় প্রকাশ করলো না। ফার্নিচারের সাজে ভারসাম্য রক্ষা করে টলমল পায়ে ক্লোজেটের কাছে এগিয়ে গেল। ক্লোজেট থেকে প্রয়োজনীয় পরনের কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ল। আনিসার এতক্ষণ যাবৎ সমস্ত কাণ্ডকে আরান আর চোখে অবলোকন করেছিল, কিন্তু নিজ থেকে সেদে কোনোরূপ সাহায্য করার প্রয়াস দেখালো না। আনিসা ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে থাকা টুলে গিয়ে বসে স্বস্তির শ্বাস পেল। কাটা পা নিয়ে শাওয়ার নিতে বেশ কষ্ট হয়েছে ওর। রেশমের মতো লম্বা চুলগুলো থেকে চুইয়ে পানি পড়ে পুরো পিঠ ভিজিয়ে গেছে ইতিমধ্যে। হাতে হেয়ার ড্রায়ারটি তুলে নিল, চুল শুকানোর প্রয়াসে মগ্ন হলো ও। এই এলোকেশির মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা আর বেদনা আচ্ছন্ন করে ওকে ভীষণভাবে। ওর সমস্ত গভীর ব্যথা লুকিয়ে আছে হৃদয়ের কোণে কোণে। আশার সিঁড়ি বেন মেয়েটি দেখছিল অগণিত স্বপ্ন, আলো, পথ চলার, সুখে বাঁধা জীবনের, অথচ সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নের এক নিরন্তর যন্ত্রণা হয়ে উঠেছে। কত কিছুই না কল্পনা জল্পনা করেছিল, তার সব আজ নিষ্ঠুর বাস্তবতার কারণে ভেঙে চুরমার হয়ে গেছে। আরানের অবহেলা কোমল হৃদয়ের মেয়েটা কেমনভাবে বিদ্ধ করেছে যে ওর অন্তঃকরণ এখন ভারাক্রান্তে। শোক গাথা ভাগ্যের এই করুণ পরিণতি সামনে দাঁড়িয়ে আনিসার নিজেকে এক নির্হারা পাখি মনে হচ্ছে। আনিসার এত বিস্তর ভাবনার মাঝে সহসা আরান কোথা থেকে এসে আনিসার হাত থেকে ড্রায়ারটা নিয়ে ঝটপট আনিসার চুলগুলো শুকাতে ব্যস্ত হয়ে পড়ল। আরানকে উল্কার বেগে আসে দেখে ঘাবড়াল আনিসা। পরক্ষণে আরানের গতিবিধি পরিলক্ষিত হতে আনিসার বিস্ময় এক মধুর অনুভূতিতে পরিণত হয়। ভালো লাগা ছেয়ে গেল মনে। আরান চুল শুকানোর শেষ পর্যায়ে এসে হিসিয়ে বলে, মন কোথায় থাকে তোমার? একটু অসাবধান হলে এখনই সব চুল হেয়ার ড্রায়ারে আটকে যেত, তখন ব্যথা পেতে না? আরানের কণ্ঠে শাসানোর আড়ালে লুকিয়ে থাকা গভীর যত্ন আর ভালোবাসার স্পর্শ
যা আনিসার হৃদয় ছুঁয়ে গেল। অন্তর দুলে গেল এক উষ্ণ অনুভূতির ঢেউ। এক মুহূর্তের জন্য ওর মনে সমস্ত বেদনা অভিমান মিলিয়ে গেল। স্বামী নামক মানুষটির কাছ থেকে এতখানি যত্ন ওর অন্তর জুড়ে এক নতুন আলোর রেখা এঁকে দিল। আনিসা বিমোহিত হয়ে আরানের যত্নশীল স্পর্শগুলোকে অনুভব করছে। ওর মনন সস্তা এক অপ্রার্থিব আনন্দে বুধ হয়ে এলো। পরক্ষণে একটু আগে আরানের করা ব্যবহারের কথা মনে পড়তে সেই সুখময় অনুভূতির উপর এক চাপা স্বস্তির ছায়া নেমে এলো। আনিসা হতাশ শ্বাস ফেলে মৃদু কণ্ঠে আর্জি শুরু করলো। অন্তত রুমের বাইরে গিয়ে এরকম ব্যবহার করো না, তখন আমার মান সম্মান আর থাকবে না। তৎক্ষণাৎ আরানের জ্বলন্ত মস্তিষ্কটা নাড়া দিয়ে উঠল। এই মেয়েটা ইচ্ছে করেই কখনো ওকে শান্ত থাকতে দেয় না। এতক্ষণ ও যতটা পারে সংযমী থাকার চেষ্টা করেছিল, কিন্তু না, সেটা এই একরত্তি মেয়ের কি তা সহ্য হবে? অতীতে সেই পুরনো প্রসঙ্গ টেনে এনে আবারও পুরো পরিবেশকে বিষিয়ে তুলল আনিসা, যার ফলস্বরূপ আরান এয়ার ড্রায়ার বন্ধ করে চোখের রোদের ঝলক নিয়ে দাঁত খটমট করে বলে, আর তুমি কি কয়েকটা গোল্ড মেডেল কিংবা নোবেল পেয়েছো যে তোমায় পা ধরে সম্মান করতে হবে? তাছাড়া তোমার আবার সম্মান বলতেও কিছু আছে নাকি? আরানের বলা প্রতিটি শব্দ আনিসার কাছে ছুরির মতো ধারালো মনে হলো। আজ আনিসার নিকটে এমন লাগলো মানুষের কথার আঘাতের চেয়ে কষাঘাত যেন ঠের ভালো। এখন আরানের কথাগুলো বিষ পানের মতো লাগছে ওর নৈকট্যে। একজন মানুষের চিন্তা ভাবনা এতটা সংকীর্ণ, এতটা অবমিত কিভাবে হতে পারে তা আনিসার কল্পনার বাইরে। আত্মসম্মানে আঘাত লাগায় আনিসার মনোপূর্ণ হলেও তাতে দাঁত চেপে নিজেকে সংবরণ করলো, কেননা ও এখন কোনো রূপ বাক বিতণ্ডায় জড়াতে চায় না। এই অশুদ্ধ পুরুষের সাথে আকস্মিক আরান কোনো ওয়ার্নিং ছাড়াই বড় একটা লাগেজ বের করে নিবিষ্ট ভঙ্গিতে আনিসার যাবতীয় কাপড় চোপড় গোছাতে লাগলো, যা দেখে আনিসা অত্যাধিক বিস্ময়ে জড়ীভূত। হঠাৎ আর ওর লাগেজ গোছাতে ব্যস্ত হলো কেন? ওকে আবার শিকদার বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে না তো? এসব ভেবে আনিসার বুক ধরফর করে উঠল। আনিসা বসে থাকা অবস্থায় অস্থির ভঙ্গিতে শুথায়। কি হলো, লাগেজ গোছাচ্ছ কেন? আরনার পক্ষ থেকে কোনো শব্দ আসলো না। ও একইভাবে কাপড় গোছাতে বিভোর। আরানকে উত্তর না দিতে দেখে আনিসা উন্মাদগ্রস্ত ব্যক্তির মতো ছিছিয়ে উঠল। আরান, আমি কিছু জিজ্ঞেস করছি। আনিসাকে উচ্চস্বরে কথা বলতে দেখে আরান গভীর লোচনে দেখা গেল রাগের আভাস অনলের ন্যায় স্ফুল অক্ষি যুগলের নিক্ষেপ করলো আনিসার পানে। আঙুল উঁচিয়ে রাগান্বিত কণ্ঠে আনিসাকে শাসিয়ে বলে, গলা উঁচু করে কথা বলতে বারণ করেছিলাম। আরানের এমন খাপছাড় আচরণে ভগ্ন হৃদয়ের মেয়েটা উদ্ভ্রান্তের মতো ডুকরে কেঁদে উঠল। ভাবুঘুরে ব্যক্তির ন্যায় আহত কঞ্চে পড়ল। পেয়েছোটা কি আমায়? আজ থেকে 8 বছর আগে বিয়ে হয়েছিল, সেই থেকে বাপের বাড়িতে ছিলাম। হাজারো ঝড় ঝাপটা পেরিয়ে এখন যেই না দুজনে পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম, তখন তুমি আবার নতুন কাহিনী শুরু করলে। এখন যদি আমাকে তুমি বাপের বাড়ি রেখে আসার চিন্তা করে থাকো, তাহলে বড্ড ভুল করবে। আমি কিছুতেই যাব না। ওখানে আবার ফেরত গেলে আমার মুখ থাকবে না। দীর্ঘ আরোপমূলক বাক্যগুলোর পাশে আরান আনিসাকে অবাক করে দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ আত্মসংযম করার সাধন করলো। নিরুত্তাপে লাগেজের চেন বন্ধ করে বেড থেকে নিচে নামিয়ে রাখলো। দিকবাদিক জ্ঞান হারিয়ে আনিসা কি করে বুঝতে না পেরে সময় অপব্যয় না করে কথাটা বলে চোখের জল মুছতে মুছতে ঘুরিয়ে ঘুরিয়ে সেটি রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে আরান চওড়া হয়ে আনিসার পথ আটকে বলে, আমাকে রাগিও না, এর ফল ভালো হবে না আনিসা। আনিসা গলা খাদে নামিয়ে ফের বলে, আমি যাব না, কিছুতেই যাব না। কথাটা বলে আরনের পাশে কাটিয়ে যেতে নিলে আঘাতপ্রাপ্ত স্থানে চাপ লাগে অসহনীয় পীড়ায় তাড়নায় তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে আর দক্ষ হাতে কোমর আঁকড়ে ধরে আনিসাকে এই যাত্রায় বাঁচিয়ে নিল। তারপর কোন ইঙ্গিত ছাড়ে আনিসাকে সোজা পাজা কোলে নিয়ে আরান দাঁত খিচিয়ে বলে, তুমি যেতে বাধ্য। আনিসা আর কিছু বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে চেয়ে গেল এই নির্দয় হৃদয়হীন পুরুষকে। দেখে গেল দিলে দয়াময় সহানুভূতি লেশ মাত্র নেই। অপেক্ষার প্রয়োগ গুণা ছাড়া মনে হয় এই জীবনে আর অবশিষ্ট নেই। এক ফালি আশার আলো খুঁজতে গিয়ে মনে হয় ভেতরটা একদিন অন্ধকারে তুলিয়ে যাবে, সেই সঙ্গে নিঃশেষ হয়ে যাবে জীবনের শেষ প্রহর। আনিসা শ্রান্ত কণ্ঠে মনে মনে আওড়ালো, অথই সাগরে আমার আশা ডুবেছে বহু আগে, তবুও আমি বলবো, তোমাকে পাওয়ার ইচ্ছা আমার এই জীবনে কখনো ফুরাবার নয় প্রিয়।
তুমি হলে আমার সীমাহীন আরাধনা। আরান কোনো দ্বিধা বা সংকোচ না করে সোজা আনিসাকে পাজা কোলে করে সিঁড়ি বেয়ে নেমে এলো। তারপর নিধিতে বাড়ি ভর্তি মানুষের উপস্থিতি তোয়াক্কা না করে সবার সামনে আনিসাকে কোলে নিয়ে মেন ডোর পেরিয়ে বাইরে বেরিয়ে আসলো। শ্বশুর শাশুড়ির সামনে এভাবে আসতে আনিসা লাজে মাথা উঁচু করতে পারেনি। এরূপ চরম বিব্রতকর পরিস্থিতিতে কোনটায় হাসপাস করে উঠল লজ্জাবতী মেয়েটা। এভাবে কেউ বাবা মায়ের সামনে দিয়ে নির্লজ্জের মতো বউ নিয়ে ড্যাং ড্যাং করে চলে আসে, সেটা আনিসার জানা ছিল না। তবুও আরানের ভঙ্গিমা ছিল অম্লান, যেন এমন পরিস্থিতি ওর ভাবনার পরিধিতে স্পর্শই করতে পারেনি। আনিসা আরানের ঘাড়ে রাখা হাতটার বাঁধনটি আরো দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, ক্ষীণ কণ্ঠে বিড়বিড় করে বলে, বেহায়া লোক, লজ্জা শরম নেই নাকি? আনিসা ধীর কণ্ঠে কথাটা বলে আরানের কানে ঠিক সঠিকভাবে স্পষ্টভাবে পৌঁছালো। আরান আনিসার দিকে না তাকিয়ে নির্বিকারভাবে সামনে এগোতে এগোতে বলে, আছে, তবে একটু কম। আনিসার চেয়েও আর কিছু বলল না। এই ঠোঁটকাটা স্বভাবের মানুষের তর্কে জড়িয়ে কোনো লাভ নেই, দেখবে উল্টো ওকে আরো ফাঁসিয়ে দিল। তখনই না চাইতেও বেকায়দায় পড়ে যাবে। আরান আনিসাকে কোল থেকে নামিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। ওদের যাবতীয় জিনিসপত্রে পরিপূর্ণ লাগেজগুলো গাড়ির পেছনে ডিকিতে সার্ভেন্টে রাখলো। আরান গাড়ি স্টার্ট দিয়ে জমিদার বাড়ির মেইন গেট ক্রস করে বাদিকে ঘুরিয়ে নিতে আনিসা ভ্রু কুঞ্চিত করলো। আশ্চর্য, শিকদার বাড়ির রাস্তা তো ডান দিকে, তাহলে আরান বাঁ দিকে কেন কেন গাড়ি নিয়ে যাচ্ছে সেটা জানার কামুকতায় আনিসা শুধালো। আরান, গাড়ি উল্টো রাস্তায় কেন ঘুরাচ্ছ? আরানের সোজা সাপটা উত্তর, কারণ আমরা ঢাকায় যাচ্ছি। সাথে সাথে আনিসা বিস্ময় হকচকে উঠল। কি? দিনটা বুধবার, ওরু কৃষ্ণপুর গ্রাম থেকে ফিরেছে। আজ 5 দিন হতে চলল। এই 5 দিন অশেষ ব্যস্ততার মধ্যে পার করেছে ওরও। গত 5 দিনের প্রতিটি মুহূর্তেই ছিল ওরুর জন্য একটি অবিরাম যুদ্ধ। ভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে সকালে হসপিটালে যাওয়ার সময় অবধি পায়নি। আজ তাই ভার্সিটি থেকে অতিশয় ক্লান্ত হয়ে ফিরে কাল বিলম্ব না করে জিনিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাড়ির গাড়ি সাথে নিয়ে আসেন ট্যাক্সিতে চড়ে বসেছে হসপিটালের উদ্দেশ্যে। কি জানি ডক্টর আনায়ার মনোভাব কেমন, যেখানে ঢাকায় এসে অরুর সর্বপ্রথম হসপিটালে যাওয়া দরকার ছিল সেখানে 5 দিন পর যাচ্ছে। চলমান ট্যাক্সিটি শাঁস শব্দে এগিয়ে চলছে কাঙ্ক্ষিত গন্তব্যটির দিকে। সঙ্গে পেছনে ফেলে যাচ্ছে ব্যস্ত শহরের হইচই, কোলাহল, ভিড়, মানুষের পদচারণ, ঝংকার, সঙ্গে রাস্তার দুধারে পাশ ঘেঁষে সারি সারি প্রাণবন্ত গাছগাছালিগুলোকে। অরু এই স্নিগ্ধ পরিবেশকে অনুভবে মগ্ন থাকা অবস্থায় আচমকা ডুব দিল এক অন্ধকার বিভীষিকাময় অধ্যায়ে। সেদিন শনিবারের সকালে নাহিদ, জিনিয়া আর অরু ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওই দিন ট্রেন স্টেশনে মানুষের যা ভিড় ছিল তা একেবারে অবর্ণীয়। অসংখ্য মানুষের জটলা, পা ঠেকানো, একে অপরের দিকে ধাক্কা দিয়ে এগিয়ে চলা, সব মিলিয়ে অরু ছিল দিশেহারা। এত মানুষের ভিড় শ্বাস নেওয়ার জন্য কাহিল হয়ে দাঁড়িয়েছিল। এমনটা মোটেও নয়, অরু এর আগে কখনো ট্রেনে যাতায়াত করেনি, কিন্তু আজকের মতো বিপুল মানুষের আগমনের আগে কখনো দেখেনি বলেই চলে। নাহিদ বসেছিল একেবারে পেছনের সিটে। সামনে 4 সিটের সারিতে অরু আর জিনিয়া বসেছিল। ওদের শাড়ির অপোজিটে সাইডে বসেছিল দুটো অপরিচিত মেয়ে। মাঝখানে করিডোর পেরিয়ে অরুদের একেবারে বিপরীতমুখী সারিতে বসেছিল 4টে প্রাপ্তবয়স্ক ছেলে। ছেলেগুলোর আচরণ ছিল অশ্লীল এবং চরম অদৃষ্টিপূর্ব। ছেলেগুলো সেই কখন থেকে অপোজিটে সাইডের মেয়েকে বারবার উত্ত্যক্ত করছে। ওদের তরফ থেকে নানান নিন্দনীয় ইঙ্গিতগুলো শোভনতার সীমা ছাড়িয়ে গেছে। মার্কসের আড়ালে অরুর তীক্ষ্ণ দৃষ্টি এই অনুচিত আচরণটি এড়াতে পারেনি। অরুর পরনে আজ ব্ল্যাক জিন্স আর উপরে পরিধান করেছে প্যাসেল্ট টিউনিক টপ, মুখে ব্ল্যাক টিস্যু মাস্ক, কাঁধে ঝুলিয়েছে লেডিস ব্যাগ। প্রথমে অরু অযথা বচনবিন্দুটায় না জড়িয়ে পুরো বিষয়টাই নীরবতার মাধ্যমে এড়িয়ে গেল। অরুর 2 হাতে ফোন আঁকড়ে ধরে নিচু হয়ে নিবিষ্টতায় ফোন স্ক্রল করছিল। তখনই হঠাৎ মেলি মৃদু চিৎকারে ওর একাগ্রতা ক্ষুণ্ণ হলো। তৎক্ষণাৎ ফোন স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকাতে অরুর নজরে পড়ল এক নস্যকারজনক দৃশ্য। বসে থাকা 4 জন ছেলের মধ্যে একজন তাদের পেছনের শাড়ির একটি মেয়ের হাত ধরে টানটান করছে। ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে মেয়েটিকে তার প্রস্তাবে সাড়া দিতে। মেয়েটি বারবার বারণ করা সত্ত্বেও ছেলেটার
ক্রমাগত হাত টানাটানি দেখে অরুর আধিপত্য প্রতিবাদী সত্তা মুহূর্তেই ক্রোধে উদ্দোলিত হয়ে উঠে। আশ্চর্যের বিষয় হলো উপস্থিত কেউই মেয়েটাকে একটুও সাহায্য করছে না। মাত্র কিছুক্ষণ আগেই এই দলটা ওদের শাড়ির একটা মেয়েকে বিরক্তি করছিল, এখন এই মেয়েটার সঙ্গে অশোভন আচরণ করছে। অথচ এসব দেখে কোনো বান্দা ন্যূনতম মানবিকতার কারণে হলেও সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। অরু আর চুপচাপ বসে রইল না, তাড়াহুড়ো করে উঠে ব্যস্ত কদমে এগিয়ে গিয়ে এক ঝটকায় ছেলেটির হাত থেকে মেয়েটির হাত ছাড়িয়ে সপাটে চর বসালো ছেলেটির গালে। আচমকা আক্রমণে ছেলেটা হকচকিয়ে তাকালো অরুর পানে। আপনি ডান হাতটা চলে গেল অরুর প্রহার চালানো গালে। এই সুযোগে অরু মেয়েটাকে কবজি ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। ভীত মেয়েটা সন্তস্তায় অরুর পেছনে সুকুঞ্চিত হয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। অরু তর্জনী আঙুল উঁচিয়ে তাতে ধর চেপে পিষে পড়ল। বাস্টার্ড, বাড়িতে মা বোন নেই নাকি? হ্যাঁ, এভাবে যেখানে সেখানে মেয়েদের। মাস্কের আড়লে গভীর কালো হৃদয়ের মতন চোখ দুটিতে জ্বলছে আগুনের শিখা। এই অগ্নি শর্মার চক্ষুর কাছে বীরঙ্গনা মেয়েটির কথার উদ্ধতা অতি তুচ্ছ। ছেলেটি এখনো বিমূঢ় স্থবিরতার গালে হাতে বিস্ময়ে চেয়ে আছে মাস্কের আড়লে বিদ্যমান সেই অত্যাধিক মায়াবী চক্ষুদয়। থাপ্পড় মারার ব্যাপারটা বোধগম্য হতে ছেলেটার চোখ জলজল করে উঠল। আগুনের মতো প্রখর ক্রোধে মুখে ফুটে উঠল প্রতিহিংসার অভিলাষ। শালা, তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলিস, আমার এলাকায় এসে আমায় কর্তৃত্ব দেখাচ্ছিস? কথাটা বলে এক মুহূর্ত বিলম্ব না করে একটানে অরুর মুখের মাস্কটা ছিঁড়ে ফেলল। সেই সঙ্গে মাস্কের আড়ালে থেকে উন্মোচিত হলো এক অনিন্দ মুখায়ব। রূপসীর মুখায়ব যেন প্রভাতের প্রথম সূর্যলোকে স্নান করা শুভ্র কোমল ফল। তার গালের আভা যেন শিশির ভেজা গোলাপের পাপড়ির, চোখ দুটি গভীর কালো হৃদের মতন, রক্তচাপা ফুলের মতো লাল, ঠোঁট দুটি সব মিলিয়ে তাদের সামনে এক অপ্সরা দাঁড়িয়ে আছে। অরুর সুন্দর মুখশ্রী নজর আসতে চমকালো মার খাওয়া দুর্বৃত্ত ছেলেটা, সেই সঙ্গে উপস্থিত চার দুঃসকল যুবক লুলুপু দৃষ্টিতে অরুকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেই লাগলো। মাস্ক ছিঁড়ে ফেলাতে রোষে জল শক্ত হয়ে এলো অরুর। বিশ্বানু চোখের তরবারি দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেটির পানে। পরক্ষণে ছেলেগুলোর লোভনীয় দৃষ্টিগোচর হতে গা খিনখিন করে উঠল। তৎক্ষণাৎ ক্ষোভে কম্পিত অরু ছাঁচালো কণ্ঠে গর্জে উঠল। বিরক্ত করিস? শয়তান পাখা গজিয়েছে তোর, বেশি উঠছিস। বদমাস, তুই আদৌ জানিস আমি কে, কার সাথে লড়তে এসেছিস? আমার এলাকায় আমন্ত্রণ রইল, আসিস একদিন, ডিরেক্ট কোপাবো। অরুর শাসানিমূলক বাণী শুনে বকাটে ছেলে চারটি অট্টহাসিতে ফেটে পড়ল, যেন তারা চূড়ান্ত কোনো মজার কৌতুকই শুনেছে। একটা ছেলে ওর আপাত মস্তক একবার নিখুঁতভাবে পর করে বিদ্রুপাত্মক চাতুর্যে বলে, ভাই, পৃথিবীর বুকে পরী কোথা থেকে নেমে আসলো? এটা তো কোনো পরীর মতো মনে হচ্ছে। প্রহারিত ছেলেটা চিবুকে হাত বুলাতে বুলাতে চপল হেসে বলে, আমার মনে হচ্ছে সামনে কোনো জীবন্ত পুতুল দাঁড়িয়ে আছে। অন্য একটা ছেলেও সায় জানিয়ে কুটিল হাসি ঝুলিয়ে বিদ্রুপে ছুড়ে পড়ল। ছেলেগুলোর অশ্লীল কথাবার্তা অগ্নি রূপা মেয়েটার মুহূর্তে রেগে তেজস্ক্রিয় হয়ে উঠছে। চোখের আগুনের ঝিলিক ঠোঁটে কঠোর নিরাবেগ, যেন প্রতিটি বাক্য তীব্র বিরোধিতার শিখা দিয়ে পোড়াচ্ছে তাকে। জিনিয়া পেছনে গুটিসুটি মেয়ে দাঁড়িয়ে আছে, ওর অন্তঃসত্ত্বা এক অশুভ পূর্বাভাসে আচ্ছন্ন। অজানা আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছে ভীত হরিণীর মন। তবুও নাজুক মেয়েটার অরুর জন্য মোটেও ভয় হচ্ছে না, ভয় হচ্ছে ছেলেগুলো নিয়ে। এখন অরু নির্ঘাত কোনো বড়সড় একটা অঘটনই ঘটাবে, তারপর নিকটস্থ মানুষ ঠিক কি নজরে দেখবে সেটা জিনিয়ার বিবেচনার বাইরে। হাতে থাকা স্টিল ওয়াটার বোতলটা শক্ত করে আঁকড়ে ধরে জিনিয়া মনে মনে আওড়ালো, এই ছেলেগুলোর কি আর কাজকর্ম নেই? আরোরা শিকদারের সাথে এসে লাগতে হলো। এই পর্যন্ত এই মেয়ে এমন কত বেকা ছেলেকে সোজা করেছে, তার কোনো হিসেব নেই। এর নাম শুনলে পুরো ভার্সিটি থর করে কাঁপতে থাকে, সেখানে এই ছেলেগুলো তো নিতান্তই তুচ্ছ। ছেলেগুলো নিন্দামূলক কথার পাশে অরু তীর্যক হেসে কঠোর স্বরে বলে, আমার ব্যবস্থা পরে করিস, তার আগে না হয় আমি তোদের ব্যবস্থা করি। কথাটা শেষ করা মাত্র পাশে দাঁড়িয়ে থাকা জিনিয়া হাতে থাকা স্টেনলেস স্টিল ওয়াটার বোতলটা বাজ পাখির মতো ছো মেরে নিয়ে সোজা
সামনে থাকা ছেলেটার মাথায় পর পর কয়েকবার আঘাতই হানলো। মুহূর্তেই ছেলেটার মাথা ফেটে গড়িয়ে পড়লো তাজা লাল রক্ত। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই তাজ্জব বনে গেল। কেউ আগ বাড়িয়ে মুখ ফুটে কিছু বলল না, কারণ অরু তার জায়গায় যথেষ্ট ঠিক আছে। ও নিজেকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে কতগুলো লোকগুলোর প্রতিবাদ করা মানে নেহাতি বোকামি ছাড়া অন্য কিছুই নয়। বইকে উল্টো তারা নিজেরাই কাপুরুষের মতো এতক্ষণ চুপচাপ ছিল। বাকি তিনটি ছেলে রাগে ফুসতে ফুসতে অরুর দিকে তেড়ে আসতে অরু ডান হাত উঁচে ওদের গতি রোধ করে রুক্ষ স্বরে বলল, অরু আমার ব্যবস্থা পরে করিস, আগে তোদের এই মস্তান ভাইয়ের ব্যবস্থা কর। প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে, মরে যাবে। অরুর কথার গভীরতা ওদের চেতনায় আঘাত হেনে গেল। ভাষ্যের মর্মার্থ উপলব্ধি করে ছেলেগুলো থেমে গেল। রাগের উদ্ধত্ত মিলিয়ে জাগ্রত হলো উদ্বেগের ছায়া। একে অপরের দিকে দৃষ্টিপাত না করে আহত বন্ধুর দিকে ঝুঁকে পড়ে আঘাতপ্রাপ্ত স্থান শক্ত করে চেপে তোলো যাতে রক্ত বের না হয়। চলন্ত ট্রেনের অভ্যন্তরে ভিড়ের জটলা দেখে নাহিদ নিজের সিট ছেড়ে এগিয়ে আসলো সামনের দিকটা। এখানে এসেই সামনের দৃশ্য নিরীক্ষণ করতেই বিষম খেলো নাহিদ। একটিবার চোখ তুলে তাকালো তেজস্ক্রিয় কন্যার সেই অনলের ন্যায় নেত্র যুগলের দিকে, যার চোখে পলকিন চাউনিতেই বিরাজ করছে এক অদম্য ঝাঁজ। ততক্ষণে ট্রেন কমলাপুর স্টেশনে এসে থামলো। ধীরে ধীরে যাত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করলো। বকাটিগুলো অনেক আগেই নেমে গেছে ট্রেন থেকে। অরুরা নামলো সবার শেষে। রাস্তায় অরু নিজেকে নির্জনতার চাদরে আচ্ছাদিত করে নিল, কারোর সাথে কোনো কনভারসেশন করলো না। একরাশ ক্লান্তি নিয়ে ফিরলো ছায়াবিধিকুঞ্জে। একসময় এই স্থাপনাটি ছিল জিনিয়ার মায়ের সযত্নে সৃজন। মায়ের অনুপস্থিতিতে এখন সেই স্মৃতিময় বিধিকুঞ্জের অধিকারিণী জিনিয়া নোর। সময় স্রোতে স্মৃতির বহরে ব্যস্ততার বিশেলে আজও এই ভবন অবৃকিত হয়ে রয়েছে, যেখানে বর্তমানে অরুরা বসবাস করছে। রাতের বেলা অরু সোফায় গা এলিয়ে টিভি অন করলো। রান্নাঘর থেকে বেশি আসে টুকটাক শব্দ, হয়তো জিনিয়া আর নাহিদ কিছু প্রস্তুত করতে সে রাতের খাবারের জন্য। টিভি অন করতে পর্দায় ভেসে উঠলো একটি বাংলাদেশি চ্যানেলের সন্ধ্যাবেলার শিরোনাম বলল, সন্ধ্যা ৬টার সময় ঢাকা কমলাপুর রেল স্টেশনের পাশে ঝোপঝাড় থেকে ৪টি ছেলের মরদেহ উদ্ধার। টিভির পর্দায় এক এক করে ভেসে উঠলো ৪জন যুবকের জীবন্ত থাকাকালীন ছবি। সেই ছবিগুলোকে উদ্দেশ্য করেই হুট করে একজন সংবাদ পাঠিকা অনর্গল বলতে শুরু করলাম, ঢাকা কমলাপুর রেল স্টেশনের পাশে ঝোপঝাড় থেকে ৪টি ছেলের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নৃশংসভাবে তাদের মারা হয়েছে, চামড়া জ্যান্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে। তার মধ্যে একজনের ২ হাত ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। আপাতত সে হাত দুটো হদিশ পাওয়া যায়নি এখনও। পুলিশ জানায় খুনগুলো অত্যন্ত নিখুঁতভাবে করেছে, যার দরুন কোনো প্রমাণ রেখে যায়নি, তাই তারা আপাতত কোনো কিছুই বলতে পারছে না। টিভির পর্দায় ৪টি তরুণের ছবি চোখে পড়তে অরু নিঃশ্বাস থেমে গেল, যেন সমস্ত পৃথিবী এক লহমায় স্থির হয়ে গেছে। শ্বাসরুদ্ধকর এক অস্বস্তির শিকার। অরু কাঁপতে থাকা কঞ্চে ভিড় করে, এই 4টে তো সেই ছেলেগুলো যাদের সাথে আজ ট্রেনে ঝামেলা হয়েছিল। কিচেন থেকে নাহিদ আর জিনে ছুটে এসে টেলিভিশনের পর্দায় চোখ রেখে পুরো সংবাদটা দেখার পর বাকশক্তি হারিয়ে চুপ হয়ে গেল। তাদের সকলের অবস্থা দেখে মনে হচ্ছে তারা শীতল বাতাসের হালকা ঝাপটায় বাস্তবতা থেকে যেন হাজার হাজার মাইল দূরে সরে গেছে। এতটাই নিস্তেজ হয়ে পড়ে রয়েছে সকলে। এরপরের দিন ভালোই কেটেছে অরুর, কিন্তু সোমবারে এক অপ্রত্যাশিত বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে ওকে। রাস্তায় হাঁটতে হাঁটতে অরু আর জিনিয়া পরস্পরের সাথে ভাব বিনিময় করছিল। ওদের প্রতিমুখে এক ছেলে নিজ গতিতে এগিয়ে আসছিল। হঠাৎ করে ছেলেটি ইচ্ছাকৃতভাবে অরুকে ক্রস করার সময় হালকা ধাক্কা মেরে চলে গেল। অরু চট করে রেগে তেড়ে যেতে চাইলে জিনিয়া ওর হাতের কবজি হ্যাচকা টান দিয়ে শান্ত কণ্ঠে বলল, থেমে যাও অরু, এখন কিছু করার দরকার নেই। আগামীকাল আপনারকে বলবো এই লুচ্চা লম্পটের ব্যাপারে। আপনার দেখে নেবে এই ক্যাপলা মার্কা হাতিকে। সিনিয়রদের সঙ্গে অসভ্যতামি হাড় ভেঙে রাখবে আপনার। জিনিয়া আশ্বস্ত করাতে অরু থেমে গেল। ওর চটে যাওয়া মেজাজ ধীরে ধীরে শান্ত হয়ে এলো। একটানে কয়েকবার শ্বাস ফেলে হাঁটা ধরলো নিজ গন্তব্যের দিকে। কিন্তু অতিশয় অভিভূত হওয়ার বিষয় হলো এর পরের দিনই মঙ্গলবারে অরু ভার্সিটিতে এসে জানতে পারল গত রাতে ছেলেটা নিখোঁজ। ছেলেটি ছিল অরুদের ভার্সিটির ছাত্র। খবরটা শোনার পর অরুর মনে এক অজানা শঙ্কা তৈরি হলো। এরই মাঝে অরু মনে হচ্ছিল বারবার প্রতিটি মুহূর্ত ওকে কেউ লক্ষ্য করে অনুসরণ করছে, ওর প্রতিটি পদক্ষেপের দিকে কেউ নজর রাখছে। এই ভয়ঙ্কর চিন্তাগুলো অরুর ছোট্ট মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল বারক্রমে। আতঙ্কে মেয়েটার কোমল মুখশ্রী
ফ্যাকাশে হয়ে এলো। এত কিছুর মাঝে অরুর কাছে অজানাই রয়ে গেল এই দুর্ঘটনাগুলো আগে থেকেই পরিকল্পনা করা কারো অনিবার্য বিষাক্ত প্রেমের পাকে আবদ্ধ হয়ে এই তেজস্ক্রিয় কন্যা, সেই বিষবাহী ভালোবাসার অনল এই দুর্বিনীত নয়াকে নিঃশেষ করে দগ্ধ করবে। ঠিক তেমন এই ভালোবাসার দহনে এই তেজস্ক্রিয় কন্যা প্রতি মুহূর্তে টুকরো টুকরো করে ভাঙবে। পরিশেষে তার প্রেম ভিলেন সেই ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগিয়ে সযত্নে আগলে নিবে হৃদয়াঙ্গনে ভুবন মোহিনী রূপসীকে। এই প্রেমের বৃত্তান্ত নিছক ভালোবাসা নয়, বরং এক রুদ্ধশ্বাস, নান্দনিক ধ্বংস। অরো, কোথায় হারিয়ে গেলি? আমরা হসপিটালে চলে এসেছি। জিনিয়ার ডাকে ভাবনা সুতো ছিল অরুর। পারিপার্শ্বিকতায় দৃষ্টি নিবদ্ধ করতেই দেখলো ট্যাক্সি হাসপাতালের সম্মুখে এসছে। এতক্ষণ ধরে মনস্তাত্ত্বিক অনর্গল ভেদ করে গত কয়েকদিনের বিচিত্র ভাবনাগুলোর বিস্তর ওকে প্রবলভাবে গ্রাস করেছিল যে ও পাড়ি জমিয়েছিল এক ভাবনার জগতে। বক্ষ বিদীর্ণ করে বেরিয়ে এলো ভারী নিঃশ্বাস। ট্যাক্সি থেকে নেমে এলো দুজনে। ভাড়া মিটিয়ে চঞ্চল পায়ে হাসপাতালের দিকে অগ্রসর হলো। স্টক? আমার মনে হয় তোকে কেউ স্টক করেছে। গত 5 দিন ধরে আশেপাশে তোকে ঘিরে এত দুর্ঘটনাই তার প্রমাণ দেয়। নির্দিষ্ট ভঙ্গিতে হাঁটার সময় আকস্মাৎ জিনিয়ার মুখ থেকে কথাগুলো বের হওয়ার সাথে সাথে অরুর চলন্ত পাজরা থেমে গেল। অরু থেমে যাওয়া দেখে জিনিয়া পদক্ষেপে বিরতি টানলো। জিনিয়া নিরীক্ষণাত্মক দৃষ্টি অরুর মুখের দিকে স্থির। অরু একরাশ বিরাগ নিয়ে বলল, কি যা তা বলছিস? যিনি আমাকে কেউ কেন করতে যাবে? নিজে বাক্য প্রদানের মাঝে কিছু একটা মনে পড়তেই অরু একটিবার বিষাদময় চেতনায় প্রবিষ্ট হয়ে অত্যাধিক সংশয় বলল, যিনি হ্যাঁ, তো তবে মাঝে মাঝে আমারও মনে হচ্ছে কেউ আমাকে নিখুঁতভাবে ফলো করছে। আর মন্তব্য অরুকে স্বীকার করতে দেখে ওর চোখে মুখে আনন্দের ঝিলিকি ফুটে উঠল, যেন ছক্কার গুটি খেলা শেষে নিশ্চিত জয়ের অনুভূতি পেয়েছে ও। অবত্যনয়া অটুট বিশ্বাসের সাথে বলে, আমার কি মনে হয় জানিস অরু? তোর আর ওয়াসিফ শেহজাদ চৌধুরীর বিয়ে হয়েছে ঠিক 5 দিন আগে। সেই থেকে তোকে স্ট্রোক করা হচ্ছে। তার মানে এই দ্বারাই তোকে অন্য কেউ নয়, স্বয়ং তোর জামাই স্ট্রোক করছে। অবিলম্বে অরু ক্রুদ্ধ হয়ে বলে, যিনি এই, তুই কি বলতে চাইছিস? খুনগুলো আমার প্রেম ভিলেন করেছে? নির্লিপ্তভাবে অকপটই জবাব দিল। হতে পারে। জিনিয়ার জবাব অরু মনোপুত হলো না, তাই ঘোর প্রতিবাদের সহিত বলল, গজবি কথা বলা বন্ধ কর যিনি। আমার প্রেম ভিলেন একটু রাগী, তবে কখনো মানুষ মারার মতো খারাপ কাজগুলো করতে পারে না, কোনো পাপ কাজ করতেই পারে না। আমার বিশ্বাস আমি একজন ভালো মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। কিন্তু তোর জামাইয়ের হাব ভাব দেখলে আমার কেমন জানি গুন্ডা গুন্ডা মনে হয়। অবুক ওই দিন যেভাবে আমাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছিল, কিছু মনে করিস না, মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে। কথাটি উচ্চারণ করার পরই জিভ কাটল জিনিয়া, যেন অবচেতন মনেই ভুল বাক্য মুখে চলে এসেছে। ভ্রান্ত প্রসঙ্গে প্রয়োজনীয় শব্দ চয়ন করে ফেলায় জিনিয়া হালকা হাসার চেষ্টা করলো। অরু চোখ পাকিয়ে তাকিয়ে সুধয়। কি বললি তুই? জিনিয়া ছোচকনে জোরপূর্বক হাসি রেখা বজায় রেখে বলে, কিছু না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। অরুর এই আত্মভোলা দুহিতার সাথে অযথা কলহে না গিয়ে হসপিটালের অভ্যন্তরে পদার্পণ করল। ওর কেবিন নম্বর 07-এর দিকে অগ্রসর হতে সিঁড়ি বেয়ে দ্রুত 2য় তলায় পৌঁছালো। 2য় তলার করিডোর পার করে ক্যাবিনের প্রবেশদ্বারে পৌঁছানোর আগে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের অবতারণায় আচমকা থেমে গেল দুজনে। করিডোরের এক কোণে স্থাপিত বিশাল টিভি মনিটর, যেখানে টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে একটি সংবাদ। এক সংবাদকর্মী মাইক্রোফোন হাতে নিয়ে নিরন্তর শব্দের স্রোতে নিরলসভাবে সংবাদ পরিবেশন করছে। ব্রেকিং নিউজ। আজ আমেরিকা থেকে দেশে ফিরছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ওয়াসিফ শেহজাদ চৌধুরী। সামাজিক মাধ্যমগুলো থেকে জানা যায় তিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বেশ সুনাম অর্জন করেছেন। ব্যবসায়িক কাজে বেশ সফলও হয়েছেন তিনি। একজন সাকসেসফুল বিজনেসম্যান, যে দেশের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ন্যূনতম। এয়ারপোর্টের লাইভ টেলিকাস্ট চলছে। চারপাশে মানুষের উপচে পড়া স্রোত থামছেই না। একদিকে ভিড়ের
অগণীয় জটলা আর অন্যদিকে একে অপরকে ঠেলে এগিয়ে যাওয়ার প্রবণতা। ভিআইপি এক্সিট ধরে ফ্যাশন আইকন সেলিব্রিটিদের মতন এন্ট্রি নিয়ে বেরিয়ে আসলো আগাগোড়া কালো কাপড়ে আবৃত একটি যুবক, যার আশেপাশে ঘিরে রয়েছে অসংখ্য বলবান গার্ড। আনুমানিক যুবকটার উচ্চতায় 6 ফুট। পরনে তার ব্ল্যাক ওভারসাইজ বোম্বার জ্যাকেট, ট্র্যাকসি প্যান্ট, ব্ল্যাক স্নিকার্স, মাথায় পরিধান করেছে ব্ল্যাক বেসবল ক্যাপ, মুখে মাস্ক পরার কারণে চেহারা আড়ালে, হাতে রয়েছে একটা ব্যাগ। এই যুবককে ঘিরে চলছে আজ যত সব আলোচনা। তার হাঁটার গতির সাথে তালে তাল মিলিয়ে মিডিয়া ক্যামেরা নিয়ে পিছিয়ে পিছিয়ে এগিয়ে চলছে অজ্ঞাত ব্যক্তিটার প্রতিটি পদক্ষেপ বন্দি করার উদ্দেশ্য। লোকটার পদচারণ স্টাইল দেখে মনে হচ্ছে ফ্যাশন র্যাম্পে কোনো মডেল হাঁটছে। তবে লোকটা একটিবারের জন্য চোখ তুলে তাকালো না, বরং ক্যাপটা সামান্য সামনে নিচে টেনে দিল, যাতে মাস্কের আড়ালে অন্তরালে অংশত দৃশ্যমান নেত্রযুগল পর্যন্ত কারো দর্শনে না আসে। সামনে কয়েকজন বলিষ্ঠ গার্ড এগিয়ে যাচ্ছে মাফিয়া বস ওয়াসিফ শেজাদ চৌধুরীর সুরক্ষার জন্য। লোকটির ঐশ্বর্যপূর্ণ ফ্যাশন ও অভিজ্ঞ জ্ঞানী উপস্থিতি দেখে অরু প্রথম ভেবেছিল কোনো প্রখ্যাত সেলিব্রিটির আগমন হয়েছে বাংলাদেশে। পরক্ষণে যখন লোকটার নাম কর্ণপুরে পৌঁছাতে অমনি মেয়েটার মুখমণ্ডলে নিষ্প্রভতা ছড়িয়ে পড়ল। অরু এখনো অনিমেষ মন্ত্রমুগ্ধের মতো তাকে আছে টিভির পর্দায় ভাসমান কালোচ্ছাদিত ব্যক্তিটার দিকে। প্রথমে মুগ্ধতার সাথে চাইলে পরক্ষণে সে দৃষ্টি বৃতৃষ্ণায় পরিণত হল। অভিমানী অরু লোকটার আপাতমস্তক পর করে পিড়পিড়ালো। এই নির্দয় পাষাণ লোক তাহলে 5 দিন ধরে আমেরিকায় লটকে ছিল। বিয়ের পর থেকে আমার একটু খোঁজ খবর পর্যন্ত নেয়নি, করল্লা কোথাকার। অন্যদিকে ওর পাশে অবস্থানত জিনিয়া চোখ চিকচিক করছে। সম্মুখে এহেন দৃশ্য পর্যলোচনে আবেগের বসে জিনিয়া এক পর্যায়ে তবদাকে আড়াআড়ি ভাবে দুহাত মুখ ঢেকে লাজুক হেসে বলল, Wow, his attitude, appearance, good look, everything is so manly. উফ, আমি তো ভয়ঙ্করভাবে ক্রাশ খেলাম এই বাঁদার উপর। একটা মানুষের ড্রেস আপ, হাঁটার ধরন, কথা বলার স্টাইল এতটা নিখুঁত কিভাবে হতে পারে? একেবারে পারফেকশনিস্ট। সত্যি অরু, তুই ভাগ্যবতী এমন মানুষকে হাজবেন্ড হিসেবে পেয়ে। কথাটা বলে শ্বাস নেওয়ার ফুরসতও পেল না। তার আগে চুলে টান পড়ে ব্যথায় কুকিয়ে উঠল ভীত হরিণী। ভ্রু সংকুচিত করে তাকে দেখলো ওর রুদ্র মূর্তি ধারণ করে ওর চুলের মুঠি ধরে ফুঁসছে অবিশ্রাম। আহ ওরু, কি করছিস? চুল টানছিস কেন? আমি ব্যথা পাচ্ছি, ছেড়ে দে। ছেড়ে দে। ওরু চুলের মুঠিটা আরেকটু শক্ত করে ধরে, একটু আগে তুই কি বলছিলি? বেয়াদব, দুনিয়াতে ছেলে সংকট দেখা দিয়েছে নাকি তোর আমার জামাইয়ের দিকে নজর দিতে হলো? বিশ্বাস কর, আমি তোর জামাইকে বলিনি কথাগুলো, ওই তোর প্রেম ভিলেনের পাশের ছেলেটাকে বলেছি। কঞ্চে বলল। টিভি মনিটর শেহজাদের পাশে হাঁটতে থাকা রিককে দেখিয়ে কথাগুলো বলতে অরু ছেড়ে দিল জিনিয়ার চোখ। জিনিয়া ঘন ঘন শ্বাস ফেলে অগোছালো চুল ঠিক করে উল্চে বলল, অরু, তুই আমার সাথে এরকমটা করতে পারলি? আমি না তোর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার অনেক কাছের একজন মানুষ। আমি তোর সাথে জিনিস শেয়ার করব, এমনকি ড্রেসও শেয়ার করব, কিন্তু জামাই নয়। ওটা আমার একান্ত ব্যক্তিগত জিনিস। আগামীতে যদি তোকে আমার প্রেম ভিলেনের নামে কোনো কিছু বলতে শুনেছি, তাহলে আমি ঠ্যাং ভেঙে রাখবো তোর। জিনের তাজ্জব বনে গেল অরুকে হুমকি স্বরূপ বক্তব্য পেশ করা দেখে। কথা বলার ভাষা হারিয়ে ফেললো অরুর তেজি কথা শুনে। হতভম্ব জিনিয়া মনে মনে বলল, একদম পারফেক্ট এদের দুজনের ছুটি। একজন সাইকোপ্যাথ তো অন্যজন মাফিয়া লেডি, কেউ কারো থেকে কম যায় না। অগ্নি আর হিম্বার মিশেলের 2 পাগলের সংসার একদম খাপে খাপ। জিনিয়ার বিস্তর ভাবনার ছেদ ঘটল অরুর অবিশ্বাস্য কণ্ঠে। সুকেশিনী তার রাঙা উষ্ঠপুট নাড়িয়ে শুধালো। অরুর প্রশ্নের পাশে জিনিয়া প্রথমে ভ্রু উঁচিয়ে তাকালো, অতঃপর মাথাটা ঝাঁকালো। অর্থাৎ অরু যা দেখেছে সেও তাই দেখেছে। বিভ্রান্ত অরু ঘোর কাটিয়ে উঠতে না পেরে ফের বলে, এই ওয়াসিফ শেহজাদ চৌধুরী তো কয়েকদিন আগেও দেশে ছিল, তাহলে সাংবাদিকরা এসব কি বলছে? আজ দেশে ফিরছে মানে এমন ভাব নিচ্ছে যেন কয়েক যুগ পর দেশে ফিরেছে। জিনিয়া মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলে, বাদ দে তো, এসব বেচারা মিডিয়া দুটো টিআরপির জন্য হয়তো ফাঁকা বোম পারছে। হবে হয়তো, কিন্তু জিনিয়ার নিরাশ দৃষ্টিতে চেয়ে বলে, অরু, তুই কি আজ এখানে দাঁড়িয়ে থাকার শপথ নিয়েছিস? অরু বিরাম শ্বাস ফেলে বলে,
চল ভেতরে যাওয়া যাক। কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল এক মেয়ের মলিন চেহারা। কেবিনের বেডে আছোয়া হয়ে আছে ও মুখশ্রীতে কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই। যা আছে তা হলো অক্ষমতার ছাপ। মেয়েটি দরজার পানে তাকাতে বেখেয়ালে অরুর প্রতিবিম্ব দৃষ্টিগোচর হতেই বিমর্ষ চেহারায় ফুটে উঠল নিষ্কলুষ হাসির রেখা। মেয়েটির এমন ভাবভঙ্গি পরিলক্ষিত করে অরু এগিয়ে গেল মেয়েটির দিকে। তারপর